আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফরোজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনে আসা যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করব। সো কথা না বাড়িয়ে শুরু করি। এগুলা কোশ্চেন হচ্ছে আর ইউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ 2023-24 এর কোশ্চেন এগুলা সবগুলা। দেখি কিরকম কোশ্চেন আসছে। সো এখানে কি বলছে? বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, দেন ব্র্যাকেট দিয়েছে cos x প্লাস sin x dx এর মান নিচের কোনটি? আচ্ছা, এটা যদি আমরা করতে যাই তাহলে কি করব? আমরা প্রথমে ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos x এটা করব, দেন ই টু দি পাওয়ার x দিয়ে sin x কে গুণ দিব, দিয়ে এখানে কি করব? ইউভি সূত্র প্রয়োগ করব, দেন ইউভি সূত্র প্রয়োগ করার পর এটা সিম্পল করার পর আমরা অ্যান্সারটা পাবো। কিন্তু এটা শর্টকাট নিয়মে করা যায়। শর্টকাট না, এটা একটা সূত্রই বলা চলে। এই সূত্রটা ডাইরেক্ট ইউজ করতে পারো। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, যদি এখান থেকে ফাংশন অফ এক্স প্লাস ফাংশন অফ এফ প্রাইম এক্স ডিএক্স, তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স। সো অর্থাৎ যদি ই টু দি পাওয়ার এক্স দেন ব্র্যাকেটের ভিতর একটা ফাংশন থাকে, ওই ফাংশনটা অন্তরীকরণ তার সাথে যোগ আকারে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স হচ্ছে এই রাশিটার অ্যান্সার। তো এখানে আমরা দেখবো এরকম আছে নাকি। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এখন cos x কে যদি অন্তরীকরণ করি, cos x কে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন এক্স। এখানে কি মাইনাস সাইন এক্স আছে? না, প্লাস সাইন এক্স আছে। তো আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস cos x, সেম কথাই তো, ডিএক্স। তো এখন আমরা দেখি সাইন এক্স কে অন্তরীকরণ করলে cos x হয়, সেটা কি এখানে যোগ আকারে আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বরটা। নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে? এত কোণে কার্যরত এত এবং এত বলের মানে দুটি বলের লব্ধির মান কত? সো এটা লব্ধির মান চাইছে। এখানে কোণটা কত? কোণটা হচ্ছে 120 ডিগ্রি। 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। এখানে লব্ধির মানটা চাইছে, অর্থাৎ আর। আর কি আর হচ্ছে, আমরা এটাকে যদি আমরা পি ধরি, এটাকে যদি আমরা কিউ ধরি, সো এখানে আমাদের আর কি? আর হচ্ছে রুট ওভার, সূত্রটা কি? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এটা হচ্ছে আমাদের আলফা। এই কোণটা হচ্ছে আমাদের আলফা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আলফা কোণ। সো এখন কি করবো? এখন জাস্ট ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। 4×4 = 16 প্লাস এখানে 1 প্লাস 4×2 = 8 কজ অফ 120 ডিগ্রি। সো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো। রুট ওভার এখানে আসতেছে 17 কজ 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ। মাইনাস হাফ থেকে যদি আমরা 8-এর সাথে কাটাকাটি করি, তাহলে এখানে আসতেছে মাইনাস 4। সো অ্যান্সার কত আমাদের? রুট ওভার 13। অ্যান্সার সি নাম্বারটা আমাদের অ্যান্সার। পরের স্লাইডে যাই। কি বলছে? এত রাশির একটি উৎপাদক যদি এত হয়, তাহলে কে এর মান কত? আচ্ছা, বলছে যে এত রাশির একটি উৎপাদক কত? x-1, অর্থাৎ x-1 হচ্ছে এই রাশির একটা উৎপাদক। তাহলে এই x=1 এই সংখ্যাটা দ্বারা আমাদের কি সেটা সিদ্ধ হবে? উৎপাদকের শর্তই তো এটা। তাহলে আমরা যদি x এর মান এখানে 1 বসিয়ে দিই, তাহলে আমরা অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবো। x এর মান যদি 1 বসাই, তাহলে 1 টু দি পাওয়ার 19 মাইনাস 6 ইন্টু 1 টু দি পাওয়ার 11 প্লাস k ইজ ইকুয়াল টু কত? 0। সো এখান থেকে আমরা 1 মাইনাস 6 প্লাস k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের k এর মান আসতেছে কত? 5। সো অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর। ফার্স্ট স্লাইডে যাই। সো এখানে একটা ইন্টিগ্রেশন দিছে। দিছে বলছে এখানে মান কত? সো দেখি আমরা কিরকম বলছে। বলছে যে ইন্টিগ্রেশন অফ লিমিট দিয়ে দিছে 1 থেকে 0 x টু দি পাওয়ার 4 প্লাস 1। সো এখানে আমরা কি করব? এক্স স্কোয়ার কে আমরা কি ধরবো? এক্স স্কোয়ার কে আমরা জেড ধরবো। তাহলে কি হবে? 2x dx is equal to dz, বা x dx is equal to half of dz। তো এখানে আমরা কি করব? এখানে তাহলে হাফটা আমি সামনে লিখলাম, তাহলে এখানে আসতেছে dz ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 কে লেখা যাবে x স্কয়ার, তার উপর হোল স্কয়ার, তাহলে কি 1 প্লাস জেড স্কয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? হাফ
ইন্টু ট্যান ইনভার্স জেড। হ্যাঁ, হাফ ইন্টু ট্যান ইনভার্স জেড। হ্যাঁ, সুন্দর। এখন আমরা জেড এর মানটা বসাই দিব। হাফ ইন্টু ট্যান ইনভার্স জেড মানে কত ছিল? জেড মানে ছিল এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, এখন লিমিটটা বসাই দিব আমরা। লিমিট কত ছিল? 1 থেকে ছিল 0। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে হাফ ইন্টু, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4। আপার লিমিট বসালাম, দেন মাইনাস লোয়ার লিমিট। ট্যান ইনভার্স 0 মানে হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের পাই বাই 4। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার। স্লাইডে যাই। স্লাইড, হ্যাঁ, এটা একটা ইউনিক কোশ্চেন দিছে, খুব ভালো লাগলো এই কোশ্চেনটা দেখে। মোটামুটি ইউনিক টাইপ কোশ্চেন। সো এখানে ইউনিট টাইপ কোশ্চেনটা কি বলছে? সাইন ইনভার্স দিয়ে একটা ভিতরে দিছে cos x, এবং সাইন ইনভার্স দিছে ভিতরে দিছে cos 3x ইজ ইকুয়াল টু। সো এটাকে আমরা কি করব এখন? এই কস গুলাকে কি করব? সাইনে রূপান্তর করব। তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যাবে। তাহলে আমরা একটা মান পাবো। তাহলে এটাকে কি লিখবো আমরা? সাইন ইনভার্স কস কে যদি আমরা সাইনে রূপান্তর করতে যাই, তাহলে কি এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম আগেই। সাইন পাই বাই 2 মাইনাস এক্স। হ্যাঁ, সুন্দর, পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে এটা কি? আমাদের কজই থেকে গেল। কজটাকে আমরা সাইনে রূপান্তর করে নিলাম। দেন প্লাস সাইন ইনভার্স, সাইন ইনভার্স সাইন ইনভার্স কি থাকবে তাহলে এখানে? সাইন ইনভার্স থাকবে সাইন, সেম এটাও। তাহলে পাই বাই টু মাইনাস 3x। হ্যাঁ, তাহলে এখন আমরা এটাকে আমরা জাস্ট কি করবো? গুণ দিয়ে দিব। সাইন ইনভার্স আর সাইন, এই যে এই মাইনাসটা একদম সামনে দিয়ে দিলাম। তাহলে তো ঝামেলা শেষ। তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যাবে, তাহলে থাকবে তো মাইনাস পাই বাই টু। এখানে এই মাইনাসটা যেখানে গুণ হবে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস এক্স প্লাস, তাহলে সাইন সাইন কাটা যাবে, তাহলে পাই বাই টু মাইনাস 3x। সো এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি এই পাই বাই টু কাটা যাবে, এটা কাটা, দেন মাইনাস টোয়াইস এক্স। আমাদের বি নাম্বারটা অ্যান্সার। স্লাইডে যাই। অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? সো অধিবৃত্তকে আমরা সাধারণ সমীকরণে নিয়ে যাই। অধিবৃত্তের ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, হ্যাঁ, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার। সরি, এখানে হবে বি স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখানে আমাদের এ কত? এই সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করি, এখানে আমাদের এ হচ্ছে কত? এ হচ্ছে √2, এবং বি কত? বি হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু 1। সো এখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ লম্ব, লম্ব কি 2, এখানে হবে 2a² ডিভাইডেড বাই বি। সো এখান থেকে আমরা 2 ইন্টু a² মানে হচ্ছে কত? 2, বি মানে হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাচ্ছি অ্যান্সার 4। সি নাম্বার। এখানে কি বলছে? এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে পি এর মান কত? এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে, আচ্ছা, আমরা সবাই জানি এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। উভয় অক্ষকে, উভয় অক্ষকে। তো এখান থেকে আমরা দেখবো এখন, এখানে জি এর মান কত? এখানে কেন্দ্র হচ্ছে কার? এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করছে, তাহলে জি এর মান এখানে হচ্ছে 4। তাহলে 4 কে যদি আমরা বর্গ করি, 4 4 16। এই নাম্বার অ্যান্সার। কি বলছে? এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এ অক্ষরেখার যে অনুপাতে বিভক্ত করে, আচ্ছা, এখানে বলে নেই যে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, জাস্ট বলছে এক্স অক্ষকে, এক্স মানে এত সংযোগ রেখাকে এক্স অক্ষরেখাকে যে অনুপাতে বিভক্ত করে। সো এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত হচ্ছে, সেটা হচ্ছে ওয়াই কোটিদ্বয়ের অনুপাত। এক্স অক্ষের, এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখা অনুপাতে বিভক্ত করে, অনুপাতে বিভক্ত করে, বিভক্ত করে কোটিদ্বয়ের অনুপাত। কোটিদ্বয়ের অনুপাত কত? প্রথমে আছে কোটি আছে 4 ডিভাইডেড বাই -2। যেহেতু এটা অনুপাত, তাহলে এটা কি 2:1। আবার ওয়াই অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, অক্ষরে যে অনুপাতে,
যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে ভুজদ্বয়ের অনুপাত। ভুজদ্বয় এখানে কি -2 ডিভাইডেড বাই 4, সেখানে কত হাফ, 1:2। সে এক্স অক্ষরে তারা বলছে, তাহলে এটা হবে 2:1 কনফিডেন্স। এখানে বলছে যে i ইজ ইকুয়াল টু √2y-1 হলে y⁸ এই রাশিটার মান আমাদের কত? তাহলে y এর মানটা আগে আমরা বের করে নিই। তাহলে y এর মানটা যদি বের করি, √2y ইজ ইকুয়াল টু 1 প্লাস i, সেখান থেকে y ইজ ইকুয়াল টু 1 প্লাস i ডিভাইডেড বাই √2। এখন আমরা কি করব? বর্গ করব। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু, বর্গ করি, বর্গ করলাম, তাহলে এখানে আসতেছে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার ডিভাইডেড বাই √2। দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, y স্কয়ার ইজ ইকুয়াল টু, i স্কয়ার মানে কত? -1, -1 আর +1 কাটাকাটি যাবে। আর এখানে একটা বর্গ ছিল, এখানে তো আমি বর্গ করলাম না, হ্যাঁ। আর এই টু কাটা যাবে, তাহলে আমাদের থাকতেছে কত? i। তাহলে y স্কয়ার যদি i হয়, তাহলে y⁸ কে আমরা কি লিখতে পারবো? y⁸ কে আমরা কি লিখতে পারবো? y স্কয়ার টু দি পাওয়ার কি? 4। তাহলে এখানে কি লেখা? y স্কয়ার মানে হচ্ছে i, i⁴ 4, i⁴ মানে হচ্ছে 1। সো আমাদের আনসার হচ্ছে ডি। যাই, y ইজ ইকুয়াল টু রুট ওভার, এখানে রুট আছে একটা, রুট ওভার sec x হলে এখানে কি dy dx নিচের কোনটি? সো এটাকে জাস্ট সিম্পল অন্তরীকরণ করতে বলছে। তাহলে dy dx প্রথমে রুট এক্স এর অন্তরীকরণ করলে হবে কি? 1/2 রুট ওভার এক্স, 2 রুট এক্স। sec x এর অন্তরীকরণ করলে হচ্ছে sec x ইন্টু tan x, sec x ইন্টু tan x, sec x এর অন্তরীকরণ করলে হবে sec x ইন্টু tan x। সো এখান থেকে আমরা dy dx মানটা বের করবো। সো এখানে আছে রুট ওভার সেক এক্স, এখানে আছে রুট ওভার, মানে এখানে আছে, নিচে আছে রুট ওভার সেক এক্স, উপরে আছে সেক এক্স। তাহলে উপরে দুইটা রুট ওভার সেক এক্স কল্পনা করি, তাহলে একটা রুট ওভার সেক এক্স কাটা যাবে। তাহলে এখানে থাকবে কত? রুট ওভার সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিভাইডেড বাই 2। আবার আমরা কি জানি? আবার আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার সেক এক্স। এখন এই ওয়াই এর মানটা আমরা রুট ওভার সেক এক্স এ বসিয়ে দিব। সেটা রুট ওভার সেক এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো রুট ওভার সেক এক্স মানে হচ্ছে ওয়াই tan x ডিভাইডেড বাই 2। সো সো আমাদের আনসার হচ্ছে এ বি নাম্বার। নেক্সট স্লাইড। এখানে একটা দিছে জেড, জেড হচ্ছে 1 প্লাস আই, না 1 মাইনাস আই, উপরে লবে হচ্ছে 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। তাহলে রিয়েল নাম্বার অফ জেড, এই জটিল সংখ্যাটার আমাদের রিয়েল নাম্বার বের করতে বলছে। তাহলে এই জটিল সংখ্যাটাকে আমরা আগে a প্লাস আইবি এই আকারে প্রকাশ করি, অর্থাৎ এই জেডটাকে এখন আমাদের প্রধান কাজ কি? a প্লাস আইবি এই আকারে প্রকাশ করা, তাহলে আমরা রিয়েল নাম্বারটা পেয়ে যাব। সো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে a প্লাস আইবি এই আকারে নিয়ে আসবো। তাহলে 1 প্লাস আই কে যদি আমরা জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। সো আমরা কি করব? হরের লব, হরের বিপরীত রাশি দ্বারা কি করব? গুণ দিব। হরকের বিপরীত রাশি দ্বারা গুণ করতে হলে কি হবে? 1 মাইনাস আই, হ্যাঁ। তাহলে উপরেও কি দিব? 1 মাইনাস আই। তাহলে কি হবে আমাদের? জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস আই, এর উপর হোল স্কয়ার হবে, এর নিচে হবে কি? এ স্কয়ার, 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার। সো এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে এখানে আসছে আমাদের জেড ইজ ইকুয়াল টু, উপরে আমরা স্কয়ার সূত্র দিই, তাহলে হবে কি? এ স্কয়ার মাইনাস 2i প্লাস আই স্কয়ার ডিভাইডেড বাই 1, আই স্কয়ার মানে -1, মাইনাস প্লাস, +1, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসতেছে জেড ইজ ইকুয়াল টু আই স্কয়ার মানে -1, এই আই কাটা যাবে, তাহলে এখানে আসতেছে কত? উপরে উপরে থাকতেছে -2i আই, নিচে থাকতেছে 1। তাহলে আমাদের জেড হচ্ছে আমাদের শুধু মাইনাস আই।
তাহলে এটাকে যদি আমরা a প্লাস ib আকারে লিখি, তাহলে z ইজ ইকুয়াল টু, যদি a প্লাস ib আকারে লিখি তাহলে কি হবে, 0 প্লাস 1 মানে -1 ইন্টু i। সেখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এখান থেকে আমাদের রিয়েল সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের 0, অর্থাৎ অ্যান্সার স্লাইড। তো এখানে একটা পরাবৃত্তের সমীকরণ দিছে এবং এখানে একটা সরলরেখা দিছে। এই পরাবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা আমাদের কত বর্গ একক সেটা বের করতে বলছে। চিত্র আঁকি। এখানে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এবং এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে কি y ইজ ইকুয়াল টু টোয়াইস x। আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। এই ইন্টিগ্রেশনের সাহায্যে করা যায়, বাট এখানে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা দিছে, নাহলে ইন্টিগ্রেশনের সাহায্যে যদি করতে চাই একটু সময় বেশি লাগবে। শর্টকাটটা হচ্ছে, যদি কখনো দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax ও y ইজ ইকুয়াল টু mx, এইরকম যদি দেখো একটা পরাবৃত্ত এবং একটা সরলরেখা দুটা যদি আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8/3 a স্কয়ার ডিভাইডেড বাই m কিউব ক্ষেত্রফল। সো আমরা কি করবো এখন, এখান থেকে এই শর্টকাটটা ইউজ করবো। এখানে a কত, a হচ্ছে এখানে 1, এখানে a ইজ ইকুয়াল টু কত 1, এবং এখানে m ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ y ইজ ইকুয়াল টু টোয়াইস x, এখানে m ইজ ইকুয়াল টু কত, m ইজ ইকুয়াল টু 2। সো এখন আমরা এটা কি করবো, 8/3, a এর মান হচ্ছে 2, সরি এর মান হচ্ছে 1, এর উপর স্কয়ার করলে হবে 1 স্কয়ার, 2 এর উপর কিউব করলে হবে 8। তাহলে যদি আমরা এই 8 কাটি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1/3, বি নাম্বার অপশন। নেক্সট স্লাইড। এটা একটা বৃত্তের সমীকরণ এবং এটা আরেকটা বৃত্তের সমীকরণ। এই দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে পি এর মান কত? আচ্ছা, দুইটা বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। আচ্ছা, তাহলে আমি চিত্রটাকে আঁকাই। মনে করি এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এটা, এবং এইখানে আরেকটা বৃত্ত আছে। হ্যাঁ, এখানে আরেকটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এটা। তো এখানে কি বলছে, বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে। সুন্দর। সো এই বৃত্ত, এই বৃত্তটাকে আমরা ধরলাম কি, এই বড় বৃত্তটাকে, এই বৃত্তটাকে আমরা ধরলাম এটা হচ্ছে বড় বৃত্ত, ধরলাম বড় বৃত্ত, সমস্যা তো নেই। তাহলে এখানে ব্যাসার্ধ কত, এই বৃত্তের ব্যাসার্ধ বা আর, আর ইজ ইকুয়াল টু পি। কেন্দ্র কত, কেন্দ্র ইজ ইকুয়াল টু, কেন্দ্র কত 0,0। আবার এই বৃত্তের কেন্দ্র কত, এই সেকেন্ড বৃত্তের, এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে, কেন্দ্র, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0,4। ব্যাসার্ধ আর কত, আর হচ্ছে আমাদের √4, 4 4 16 প্লাস 9 অর্থাৎ 5। সো আমরা এখন কি করব, আমরা এখন ক্যালকুলেশন করে বার করার চেষ্টা করব। সো আমরা ধরলাম যে এই যে বড় বৃত্তটা, এই যে বড় বৃত্তটা, এই যে এইটা, এই যে এতটুকু, এই যে এতটুকু থেকে এতটুকু যে দৈর্ঘ্য, মনে মনে ধরলাম এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে বড় বৃত্ত। এবং এই যে এতটুকু থেকে এতটুকু যে দৈর্ঘ্য, কালারটা চেঞ্জ করে নেই। হ্যাঁ, এই যে এতটুকু থেকে এতটুকু যে দৈর্ঘ্য, এই যেখান থেকে যেখানকার যে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের 5। সো আমাদের চাইছে কি যে অন্তস্থভাবে স্পর্শ করলে পি এর মান কত। তাহলে আমরা কি জানি, এই পি কে কি লেখা যাবে, এইখান থেকে এইখানকার যে দূরত্ব, এই যে এখান থেকে এখানকার যে দূরত্ব প্লাস 5 ইজ ইকুয়াল টু পি। সো এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেটাকে আমরা বের করি। এই কেন্দ্র এবং এই কেন্দ্র, এই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব হচ্ছে কি, দূরত্ব নির্ণয়ের সূত্র, দুই বিন্দু আসলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি, দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এখানে হচ্ছে 0 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমাদের আসতেছে 4। সো এটা হচ্ছে আমাদের 4।
সো আমাদের পি কে কি লেখা যাবে? পি ইজ ইকুয়াল টু সার প্লাস পাস। সো এখান থেকে আমাদের পি এর মান আসতেছে পি ইজ ইকুয়াল টু 9। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 9। অপশনে তো মিলতেছে না কোনোটাই। আমি একবার চেক করি নাই কোথাও ভুল করলাম কিনা। হুম, ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, এটা অ্যান্সার ব্লাঙ্ক। ব্লাঙ্ক অ্যান্সার। অ্যান্সার ব্লাঙ্ক। ব্লাঙ্ক। এখানে পি এর মান আসতেছে আমাদের 9। নেক্সট স্লাইড। এত মূল বিশিষ্ট সমীকরণ নিচে কোনটি? এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাকে এত মূল বিশিষ্ট সমীকরণ। সো আমরা ধরলাম মনে মনে এক্স ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস আই। যেহেতু বলছি একটা মূল, তাহলে কি এক্স ইজ ইকুয়াল টু এত হবে। তাহলে এটাকে যদি আমরা এখন কি করি, বর্গ করি। বর্গ করার আগে একটা কাজ করি, এই ওয়ানটাকে আমরা এইদিকে নিয়ে আসি। তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস আই। এখন আমরা বর্গ করি, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এখন বর্গ করি, এখানে স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম, তাহলে এখানে আসতেছে আমাদের কত? এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান। সো আমাদের অ্যান্সার আসতেছে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস, বি নাম্বার অপশন। নেক্সট স্লাইড। কি বলছে? y ইজ ইকুয়াল টু এত, বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের ঢাল কত? সবার আগে কি করব আমরা? এই বক্ররেখাটার ঢাল বের করব। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে dy dx। এটাই তো হচ্ছে আমাদের ঢাল। তো এটাকে আমরা কি করে ঢাল বের করব? অন্তরীকরণ করলে, একবার অন্তরীকরণ করলে আমাদের ঢালটা বের হয়ে আসবে। ঢালটা বের করে এটাকে অন্তরীকরণ করি, তাহলে এখানে আসতেছে আমাদের 4x প্লাস 3। 4x প্লাস 3। এখন এত বিন্দুতে আমাদের স্পর্শকের ঢাল কত? তাহলে এটা আসতেছে আমাদের 4x প্লাস 3। তাহলে এত বিন্দু, যখন বিন্দুটা যদি বসাই, তাহলে আমরা স্পর্শকের ঢাল পাবো। এই বিন্দুটা যদি বসাই, তাহলে x এর মান আসতেছে 0, এখানে 0, তাহলে অ্যান্সার আসতেছে 3। এখানে কিন্তু অ্যান্সার 3 না, এখানে কিন্তু বলছে অভিলম্বের ঢাল। আমরা এখানে যা পাইলাম dy dx, এটা কিন্তু স্পর্শকের ঢাল পেয়েছি। তো dy dx এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। এখন স্পর্শক আর অভিলম্ব পরস্পর কি লম্ব। তাহলে কি এক সমীকরণকে, এটা যদি আমরা ঢাল ধরি m1 এবং অভিলম্বের ঢালকে যদি আমরা ধরি m2, তাহলে কি ঢাল দ্বয়ের গুণফল লম্ব যদি হয়, স্পর্শক আর অভিলম্ব যদি পরস্পর লম্ব হয়, তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে কি -1। তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করব? 3 ইন্টু m2, m2 এর মানটা জাস্ট বের করব। -1, তাহলে আমাদের m2 আসতেছে -1/3। এই নাম্বার অপশন। সেই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-24 যে ম্যাথ অংশটুকু রয়েছে তার কোশ্চেন সলভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন খুবই ইজি হয়, ম্যাথ কোশ্চেন বিশেষ করে। তো আশা করছি সবগুলো ম্যাথ বুঝতে পারছো। আসসালামু আলাইকুম সবাইকে।